চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল সরবরাহ উদ্বোধন। রাজশাহীতে সেনা অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের। এবং ভোলাগঞ্জের পাথর লুটে গ্রেফতার ৫, ১,৫০০ জনের বিরুদ্ধে মামলা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছে আমি তারিক মাহমুদ। শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে প্রধান শিরোনামগুলি। এবারে পুরো খবর। চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডেসপাস টার্মিনাল এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিপিসির এই বিশাল প্রকল্পের মাধ্যমে বছরে ২৭ লাখ টন ডিজেল সরবরাহ করা সম্ভব হবে। এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ৪,৮২ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। এতদিন নদী ও সড়ক পথে তেল পরিবহনে যে বিশাল খরচ হতো তা এখন পাইপলাইনের মাধ্যমে অনেক কমে আসবে। এই প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে বছরে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয়ের আশা করছে সরকার। শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২,৮৬১ কোটি টাকা, যা কয়েক দফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,৬৯৯ কোটি টাকায়। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। রাজশাহীর একটি কোচিং সেন্টার থেকে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং সামরিক সরঞ্জাম। আটক করা হয়েছে ৩ জনকে। নগরীর দড়িখড়বোনা এলাকায় ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে আজ ভোররাত থেকে ৪০ ইস্ট বেঙ্গল মেকানাইজডের একটি বিশেষ অভিযানে নামে। দীর্ঘ ১ মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান বলে জানানো হয়। অভিযানে উদ্ধার করা হয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, দূরবীন, স্নাইপার স্কোপ, ওয়াকিটকি, সামরিক জিপিএস, টিজার গান এবং বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জাম। আরও পাওয়া গেছে বিপুল পরিমাণ অব্যবহৃত সিম কার্ড এবং নগদ টাকা। আটক করা হয়েছে কোচিং সেন্টারটির মালিক মোন্তাসেবুল আলম অনিন্দ এবং মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল সহ ৩ জনকে। অনিন্দ রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং এতে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। এলাকাটি ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী নগরীর কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। আমরা কিছুক্ষণের মধ্যেই বুলবুল হাবিবের রিপোর্টটি দেখব। রাজশাহীর যে বাড়িটি ঘিরে রেখেছিল সেনাবাহিনীর সদস্যরা এবং সেখানে সিআইডি ক্রাইম সিনের যারা পুলিশের সদস্য বাহিনী ছিলেন তারা এসেছিলেন। তো আমরা দেখেছি যে সেই বাড়িটি থেকে আসলে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সেটা উদ্ধার করা হয়েছে। তো যেহেতু অভিযান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়নি এবং যেহেতু কোচিং সেন্টারে প্রধানত অভিযানটা পরিচালনা করা হয়েছিল এবং কোচিং সেন্টারের যিনি মালিক মোন্তাসিরুল আলম অনিন্দ, যিনি আসলে কোচিং সেন্টারে এখানে ব্যাচ করে প্রচুর ছেলে মেয়েদেরকে এখানে পড়াতেন প্রতিদিন, তাকে আটক করা হয়েছে এবং তার সহযোগী হিসেবে ২ জন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের নাম হচ্ছে মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল। যে পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, বিদেশি ৭টি ধারালো ডেগার, ৫টি উন্নত মানের ওয়াকি টোয়াকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশীয় বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট এবং বিভিন্ন দেশি বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ যেটা আসলে বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হয়, বম ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্প কমান্ডার স্বাক্ষরিত যে
প্রেসক্রিপ্টটি গণমাধ্যম কর্মীদেরকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে আটককৃত ব্যক্তি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে, এবং এছাড়া আরো জানা গেছে যে অনিন্দ্য যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়েছিল। পরে তিনি অব্যাহতি পেয়েছেন সেখান থেকে। এবং এই অনিন্দ্যর বাবা শফিউল আলম, তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন, যদি এখন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। পাশেই পুকুর রয়েছে, সেই পুকুরেও কিন্তু ডুবুরি দল নিয়ে এসে অভিযান চালানো হচ্ছে। গণমাধ্যম কর্মীরা সবাই রয়েছেন, তো তারা বলছেন মানে সেনাবাহিনী থেকে যেহেতু এখন প্রেস রিলিজের বাইরে আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি, যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে অভিযানটা শেষও করেনি, অভিযান চলছে, তো পরবর্তী খবরে আমরা হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। জানাবো দেশের আরও কিছু খবর। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কোনো দল পিআর পদ্ধতির নির্বাচন চাক বা না চাক, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাইছে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সাবেক আমির অধ্যাপক গোলাম আজম দুটি পদ্ধতির কথা বলে গেছেন। একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় অজ্ঞাতনামা 1,500 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার কালাইরা গ্রামের মোহাম্মদ কামাল মিয়া, আবু সাইদ, মোহাম্মদ আবুল কালামকে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে। অন্যদিকে উপজেলার লাচুখাল গ্রামের ইমান আলী ও জাহাঙ্গীর আলমকে ক্রাশ করা সাদা পাথর ট্রাকে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে আটক করা হয়। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত 3 দিনে লুট হওয়া প্রায় 1 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। অভিযান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানান তিনি। এর আগে শুক্রবার দিবাগত রাতে 1500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বায়েজিদ স্টিল বিরতি, আর বিরতির পর যা থাকছে। শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এবং চাঁপাইনবাবগঞ্জে 2 মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, জন্মাষ্টমী উপলক্ষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ সেনাপ্রধান। আমরা সরাসরি চলে যাব সেই আয়োজনে। পাশে থাকব। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতেই আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একটা সুন্দর মিছিল হবে। আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি। আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে। এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল। 19 শতকে এবং 20 শতকে এটা সবসময় হতো, তারপর এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে।
আমি আশা করি এবং ইনশাআল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, এই মিছিল সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব। এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন, তো ওনারা অনেক কষ্ট করে আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটা ব্যবহার করছেন। ওনাদের প্রতিও কৃতজ্ঞতা। ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে, তো ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা ব্যবহার করছেন। সবাই ভালো থাকবেন। এটা আমার অনেক পুরনো জায়গা, এই আজিমপুর পলাশী, এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি, তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। দর্শক, জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে কথা বলছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা এতক্ষণ ছিলাম সে আয়োজনে। এদিকে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশে দিবসটি পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্রী শ্রী আনন্দময় কালীবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাকঢোল করতাল বাজিয়ে শ্রীকৃষ্ণ রাধার বাল্যরূপের নানা সাজে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকা থেকে পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন মন্দির থেকে আসা পুণ্যার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। বগুড়ায়ও মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাকঢোল মন্দিরার শব্দে মুখর হয়ে ওঠে শহর। দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ দেশের খবরে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মহিলা মাদ্রাসার 2 আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতরাতে হঠাৎ পেটে ব্যথা ও বমির কারণে অসুস্থ হয়ে পড়ে মাদ্রাসার 2 আবাসিক ছাত্রী তানিয়া খাতুন ও জামিলা খাতুন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাদ্রাসার পরিচালক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বিষাক্ত পোকা বা সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। একজনের পায়ে সামান্য ক্ষত চিহ্নও পাওয়া গেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছে তাদের পরিবার। সাভারে হাশেম মণ্ডল নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পশ্চিম রাজাসনের এলাকাবাসী। সকালে সাভারের বিরুলিয়ার সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এলাকার কয়েকশো মানুষ এতে অংশ নেন। সময়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত 5 আগস্ট রাজাসনের মণ্ডলপাড়ার বাসিন্দা হাশেম মণ্ডলকে তার নিজ ঘরে গলা কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে 13 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে প্রধান শিরোনামগুলো দেখে নেব আরও একবার। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল সরবরাহ উদ্বোধন। রাজশাহীতে সেনা অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক 3। সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের। ভোলাগঞ্জের পাথর লুটে গ্রেপ্তার 5, 1,500 জনের বিরুদ্ধে মামলা। শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ।
এবং চাঁপাইনবাবগঞ্জের 2 মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।